আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জাতীয় ভার্সিটির জন্য পঞ্চম অধ্যায় এবং 7 কলেজের জন্য প্রথম অধ্যায়। তো আমি অধ্যায়টা বলে দিলাম এখানে। তো ম্যাক্সওয়েলের সমীকরণ সম্পর্কিত যে সমাধানগুলো আছে, প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এই 4টা প্রশ্ন অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এই 4টার ভিতরেও আরও কিছু প্রশ্ন থাকবে, তো সেগুলো আমরা দেখব। তো এখানে আমরা প্রথম সমীকরণটা সমাধান করব যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় ব্যবকলন সমীকরণসমূহ লিখো, অথবা এটা এভাবেও আসতে পারে যে ম্যাক্সওয়েলের সমীকরণগুলোর ব্যবকলিত রূপ প্রতিপাদন করো। তো এটা সমাধান করব। তো এটা সমাধান করার জন্য প্রথমে আমাদের ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ অবশ্যই আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তো ম্যাক্সওয়েলের যে 4টা সমীকরণ দেন সেই সমীকরণের প্রথম সমীকরণটা হচ্ছে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো। তো এখানে 1 নং যে সমীকরণটা সেটার আমরা পরিচয়টা একটু জেনে নেই। ডি ভেক্টর দ্বারা কী বোঝায়? ডি ভেক্টর হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর এবং রো হচ্ছে চার্জ ঘনত্ব। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম, ডি ভেক্টর হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর, রো হচ্ছে চার্জ ঘনত্ব। আর এই যে প্রথম সমীকরণটা, সেই সমীকরণটা আসলে আমাদের যে স্থির তড়িৎ রয়েছে, স্থির তড়িতের গসের সূত্রের ফল। তো আমরা জানি যে ম্যাক্সওয়েলের যে 4টা সমীকরণ, সেই 4টা সমীকরণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের জন্য প্রযোজ্য। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে এই 4টা সমীকরণ দেন। তো এখন আমরা দ্বিতীয় সমীকরণে চলে যাই। দ্বিতীয় সমীকরণ হচ্ছে ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো বি ভেক্টর হচ্ছে চুম্বক ক্ষেত্র আর ই ভেক্টর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, অবশ্যই মনে রাখবো। তো দ্বিতীয় সমীকরণটা চুম্বক ক্ষেত্রের জন্য গসের সূত্রের ফল। তো এখানে 3 নম্বর সমীকরণ হচ্ছে ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। এখানে আমরা এটাকে সবসময় ডেল বলে থাকি, কিন্তু যেহেতু আমরা এটাকে এখন ডেল বলবো, কিন্তু এটার আসল নাম হচ্ছে নেভলা, কিন্তু আমরা সবসময় এটাকে ডেল বলে সম্বোধন করব। তো এই জন্য এটাকে আমরা কার্লি বলবো। তো এখানে ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। বি ভেক্টর হচ্ছে চুম্বক ক্ষেত্র এবং ই ভেক্টর হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো 3 নম্বর সমীকরণটা হচ্ছে ফ্যারাডে এবং ল্যাঞ্জের সূত্রের সমন্বিত রূপ। তো অবশ্যই আমরা এটা মনে রাখবো। তো 4 নম্বর সমীকরণটা হচ্ছে ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এখানে এইচ ভেক্টর কি? এইচ ভেক্টর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা এবং জে ভেক্টর হচ্ছে প্রবাহ ঘনত্ব, আর ডি ভেক্টর তো তড়িৎ সরণ ভেক্টর আমরা জানলামই। আর এই 4 নম্বর সমীকরণটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্রে পরিমার্জিত রূপ, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল কর্তৃক সংশোধিত। তো এটা কিভাবে সংশোধন হয়েছে, তো আমরা 4 নম্বর সমীকরণ যখন প্রতিপাদন করব তখন অবশ্যই বলবো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই 4টা সমীকরণ মুখস্থ টুরস্থ করে ফেলা। তো আমরা গসের সমীকরণ সম্পর্কে জেনেছিলাম। তো গসের সূত্র থেকে এটা কিভাবে আসছে আমি একটু বলে দেই। তো এখানে ডি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে অ্যাপসিলন ই ভেক্টর। অবশ্যই আমরা এই 2টা সূত্র মনে রাখবো, কারণ অনেকবার আমরা এটা প্রয়োগ করব। তো ডি ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাপসিলন ই ভেক্টর অথবা অ্যাপসিলন নট ই ভেক্টর। কখন অ্যাপসিলন হবে আর কখন অ্যাপসিলন নট হবে? যখন শূন্যস্থান বিবেচনা করব তখন অ্যাপসিলন নট হবে, এবং যখন আমরা কোনো মাধ্যম হয় তড়িৎ ক্ষেত্র অথবা চৌম্বক ক্ষেত্র বা কোনো মাধ্যমের ক্ষেত্রে বিবেচনা করব তখন অ্যাপসিলন ই ভেক্টর হবে। তো এখানে আমরা ডি ভেক্টরের পরিবর্তে অ্যাপসিলন ই ভেক্টর যদি ব্যবহার করি, ডেল অ্যাপসিলন ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো। অ্যাপসিলন বা অ্যাপসিলন নট হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। তো এই কনস্ট্যান্ট মানটা ডেল ডটের আগেও লেখা যায়, পরেও লেখা যায়, যেখানে ইচ্ছা সেখানেই বসানো যায়। তো আমরা চাইলে এই ডেল ডটটা আমরা এই অ্যাপসিলনটা ডেল ডটের আগে লিখতে পারি। তো আগে লিখে ডেল ডট লিখবো, ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো। এই অ্যাপসিলন হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা ওই সাইডে যদি নিয়ে যাই তো এটার সাথে এটা গুণাকারে আছে, তো ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই অ্যাপসিলন। এই যে এটা আমাদের গসের সূত্র ছিল না, এই গসের সূত্র থেকে আমরা এটা পাই হচ্ছে এই যে ম্যাক্সওয়েলের সমীকরণটা। এজন্যই আমরা এটাকে বলতে পারি স্থির তড়িতের ক্ষেত্রে গসের সূত্রের ফল হচ্ছে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো। এখন আমরা প্রতিপাদনে চলে যাই। তো আমাদের প্রশ্নটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় ব্যবকলন সমীকরণ সমূহ লিখো। এই যে 4টা সমীকরণ, এটাই হচ্ছে ব্যবকলন সমীকরণ। আর এই ব্যবকলন সমীকরণের যে প্রতিপাদনগুলো আছে, যে কিভাবে এটা আসছে, ডেল ডট ডি ভেক্টরটা কীভাবে আসছে, ডেল ডট বি ভেক্টরটা কীভাবে আসছে, এগুলাই হচ্ছে প্রতিপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর এটা হচ্ছে ব্যবকলন সমীকরণ। তো আমরা গসের সূত্র সম্পর্কে জানি যে গস কোত্থেকে আসছিল। আমরা যখন তড়িৎ ক্ষেত্রকে এই একটা ক্ষেত্রের মধ্যে ডট প্রোডাক্ট করব এবং এই সম্পূর্ণ মানটাকে আমরা সমাকলন করব বদ্ধ ইন্টিগ্রালের ভিতরে। তো এখানে যদি আমি একটা দেখাই যে একটা ক্ষেত্র বিবেচনা করে নিলাম, যেটা হচ্ছে বদ্ধ, এই ক্ষেত্রটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা ডি এস পরিমাণ সারফেস বা ক্ষেত্র নেই,
বা ক্ষুদ্র ক্ষেত্র নেই, যেটা হচ্ছে ডিএস। তো এই দুইটাকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা এই ক্ষুদ্র অংশের জন্য ফ্লাক্স পাবো। তো এই ফ্লাক্সটাকে যদি আমরা সমাকলন করি, সমাকলন করলে সম্পূর্ণ অংশ দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয়, কতটুকু ফ্লাক্স গমন করে সেটা পাওয়া যাবে। তো ইন্টিগ্রেশন দেওয়া মানে হচ্ছে সম্পূর্ণ অংশের জন্য কতটুকু ফ্লাক্স গমন করে সেটা বের করা। তো ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ভেক্টর হচ্ছে গসের সূত্র থেকে এটা আমরা পাই। তো এখানে আমরা সেম কথাটাই লিখছি যে গসের তথ্যানুসারে তড়িৎ ক্ষেত্রের কোনো বদ্ধ তলের উপর তড়িৎ প্রাবল্য ই ভেক্টরের অভিলম্ব উপাংশের তল সমাকলন, যেটা হচ্ছে ই ডট ডিএস ভেক্টর, ওই পৃষ্ঠ কর্তৃক আবদ্ধ মোট চার্জের 1/ε0 গুণের সমান। তো তড়িৎ ফ্লাক্স হবে কি ই ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু Q/ε0। এই সমীকরণটা আমরা আগের লেকচারে অবশ্যই পড়ছি। তো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু Q/ε0। তো এই সম্পর্কে আমি আর কিছু বলবো না এখানে। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে এই সমীকরণের যে ই ডট ডিএস, ডিএস যখনই থাকবে তখনই বুঝতে হবে এটা হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রে বিবেচনা করা হয়। আমাদের তিনটা অংশ আছে, একটা হচ্ছে ক্ষেত্র সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল। সমাকলন তিন ধরনের হয়, একটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল বা লাইন সমাকলন, আর একটা হচ্ছে আয়তন সমাকলন বা ভলিউম ইন্টিগ্রাল। এই তিনটা সমাকলন সম্পর্কে আমরা একটু পরে জানবো। তো এই তিনটা সমাকলনের ক্ষেত্রে যখনই আমরা ডিএস দেখব তখনই বুঝবো এটা হচ্ছে ক্ষেত্র সমাকলন। যখনই ডিএল দেখব যে কোনো জায়গায় তখনই বুঝবো এটা হচ্ছে লাইন সমাকলন বা লাইন ইন্টিগ্রাল। আর যখনই আমরা ডিভি দেখব তখনই বুঝবো এটা হচ্ছে আয়তন সমাকলন বা ভলিউম ইন্টিগ্রাল। তো এখানে এই যে ডিএস দেখলাম না, এই ডিএস মানে কি ক্ষেত্রতে আছে, ক্ষেত্র সমাকলনে আছে। তো এখানে আমরা এই জন্য এই যে এখানে এস দিলে যে কথা, না দিলে একই কথা, ক্ষেত্রই বোঝাবে। তো এখানে আমরা এসটা দিয়ে দিলাম, যেটা ক্ষেত্র বোঝাচ্ছে। আর এখন কিউ ইজ ইকুয়াল টু রো ডিভি কীভাবে আসছে এটা আমি একটু বুঝাই দিই। চার্জ ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে Q/V, এটা হচ্ছে সূত্র। একক আয়তনে কতটুকু চার্জ গমন করে সেটাই হচ্ছে তার চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব। এখন একটা ক্ষেত্রের মধ্যে আমরা ক্ষুদ্র অংশ ধরে নিব, যেটা হচ্ছে ডিভি। এখন এই ডিভিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রের আয়তন পাওয়া যাবে না। এই সম্পূর্ণ ক্ষেত্রের আয়তন হচ্ছে ভি। এই ডিভিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করে সম্পূর্ণ অংশের আয়তন বের করা। যদি সম্পূর্ণ অংশের আয়তন আমরা ভি হিসেবে ধরি আর এই ডিভিকে ইন্টিগ্রেশন করে দেই তাহলে এই ইন্টিগ্রেশন অফ ডিভি ভি এর সমান হবে। এখানে আমরা এই ভি এর পরিবর্তে ইন্টিগ্রেশন অফ ডিভি লিখতে পারি। তো এখানে রো ইজ ইকুয়াল টু কিউ বা ইন্টিগ্রেশন অফ ডিভি, মানে ভি এর পরিবর্তে ইন্টিগ্রেশন অফ ডিভি লিখতে পারি। এখন আর যদি গুণ করি তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, রো ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিভি। তো এটাই আমরা এখানে লিখব যে কিউ এর পরিবর্তে রো অফ ইন্টিগ্রেশন অফ ডিভি লিখতে পারি। এখন এখানে এই রোটা তো ইন্টিগ্রেশনের বাইরে ছিল, আমরা ভিতরে কিভাবে লিখলাম। এই রো হচ্ছে চার্জ ঘনত্ব, যার মান সব জায়গায় সমান। তো এই চার্জ ঘনত্ব সমান হয়, এটা একটা কনস্ট্যান্ট মান হয়ে গেল। আর কনস্ট্যান্ট মান ইন্টিগ্রেশনের ভিতরে রাখলেও যা, বাইরে রাখলেও তা। তো এখানে আমরা ইন্টিগ্রেশনের ভিতরেও রাখতে পারবো রো ডিভি, একই কথা হলো। তো এই জন্য আমরা এখানে সাইড নোটে দিয়ে দিচ্ছি যে রো ইজ ইকুয়াল টু Q/V। তো রো কিউ বাই ইন্টিগ্রেশন অফ ভি ডিভি। তো কিউ ইজ ইকুয়াল টু রো ডিভি। তো আশা করি এই মানটা কীভাবে আসছে আমরা বুঝতে পারছি। আর এই যে 1/ε0টা আমরা সাইডে রাখছি আর এই কিউ এর পরিবর্তে এই মানটা বসাইছি। তো এখন আমরা খেয়াল করি এই যে ε0 এটাও তো একটা কনস্ট্যান্ট মান। তো এটাকেও আমরা চাইলে ইন্টিগ্রেশনের ভিতরে রাখতে পারবো, বাইরেও রাখতে পারবো। তো রো বাই এই ε0টা যদি ভিতরে রাখি তাহলে রো বাই ε0 হবে। তো আমরা পরের পেজটা দেখি যে ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু এই যে 1/ε0টা ভিতরে গিয়ে রো বাই ε0 লেখা যায়, কারণ এটা ভাগাকার আছে, ভিতরে গিয়েও তো ভাগ হয়েছে। তো এই যে রো ডিভাইডেড বাই ε0 ডিভি।
তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখন আমাদের একটা নতুন টার্ম আমরা এখন পরিচিত হব, যেটা হচ্ছে গস ডাইভারজেন্স তত্ত্ব এবং স্টোকের তত্ত্ব। তো স্টোকের সূত্র, কখন স্টোকের সূত্র ব্যবহার করা হবে, কখন গসের সূত্র ব্যবহার করা হবে, সেটাই আমরা এখন বুঝবো। তো আমরা এখানে প্রথমেই ক্ষেত্র সমাকলন সম্পর্কে বলছি, লাইন সমাকলন ডিএল থাকলে লাইন এবং আয়তন ডিভি। এখন এই গসের সূত্র এবং স্টোকের সূত্র এদেরকে নিয়েই কাজ করে। কখন আমরা ক্ষেত্র সমাকলন থেকে লাইনে যাব, লাইন থেকে ক্ষেত্রতে যাব, অথবা ক্ষেত্র থেকে আয়তনে যাব। আমি একটু উল্টাপাল্টা লিখছি, প্রথমে লাইন লিখলে বেশি ভালো হতো। তো লাইন, তাহলে মনে থাকবে বেশি, লাইন সমাকলন ক্ষেত্র, বা এটাকে সারফেস ইন্টিগ্রাল বলতে পারি, সারফেস ইন্টিগ্রাল ইংলিশে লিখলেই ভালো হয়। তারপর হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল বা আয়তন সমাকলন। তো এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ডিএল, ডিএস এবং ডিভি। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। স্টোক থিওরাম কখন ব্যবহার করবে? স্টোক সব সময় কাজ করে হচ্ছে লাইন এবং সারফেস নিয়ে। আমরা চাইলে যখন ডিএল থাকবে তখন ডিএসে আনতে পারবো, যখন ডিএস থাকবে তখন ডিএলে নিয়ে যেতে পারবো। এইটা হচ্ছে আমাদের স্ট্রোকের কাজ। এবং গস কখন কাজ করে? যখন দেখব যে ডিএস এবং ডিভি এদের মধ্যে পরিবর্তন ঘটায়। ডিএস থাকলে ডিভিতে আনতে পারবো, ডিভি থাকলে ডিএসে নিতে পারবো। তাহলে এখানেই আমরা গসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখন আমরা দেখব যে যখনই আমরা এই যে ডিএল থেকে ডিএস অর্থাৎ লাইন থেকে ক্ষেত্রতে নিয়ে আসব, তখনই এক্সট্রা ডেল ক্রস ব্যবহার করতে হবে। আর যখনই আমরা ডিএস থেকে ডিএলে যাব, তখনই এই ডেল ক্রসটা উঠে যাবে। আবার সেমভাবে তো যখনই ডিএস থেকে ডিভিতে আসবো, অর্থাৎ ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলনে আসবো, তখন এক্সট্রা ডেল ডট দিতে হবে। এবং যখনই আয়তন সমাকলন থেকে ক্ষেত্র সমাকলনে যাব, তখন এই এক্সট্রা ডেল ডটটা উঠে যাবে। তো যখন আমরা প্রয়োগ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। এখন শুধু এটুকু মনে রাখি যে আমি কি বলছি, যখন ডিএল থেকে ডিএসে আসবো তখন এক্সট্রা ডেল ক্রস আনতে হবে, যখন ডিএস থেকে ডিএলে যাব এক্সট্রা ডেল ক্রস উঠে যাবে। আবার আরেকটা কি, যখন ডিএস থেকে ডিভিতে আসবো তখন এক্সট্রা ডেল ডট দিতে হবে, যখন ডিভি থেকে ডিএসে যাব এই ডেল ডটটা উঠে যাবে। এটুকু আমরা মনে রাখি। তো আমরা যখন প্রয়োগ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। আমরা এখন গসের সূত্র প্রয়োগ করব। তো কেন গসের সূত্র প্রয়োগ করব? এই যে ডান পক্ষটা আমরা দেখি, এখানে একটা ভলিউম ইন্টিগ্রাল আছে। তো যখন ভলিউম ইন্টিগ্রাল থাকবে আমরা চেষ্টা করব সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে নিয়ে যাওয়ার। আর যখন লাইন ইন্টিগ্রাল থাকবে তখন আমরা চেষ্টা করব লাইন ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে নিয়ে যাওয়ার। তো এখানে আমাদের ভলিউম ইন্টিগ্রাল তো আছেই, তো আমরা চেষ্টা করব এই যে বাম পাশটাকেও ভলিউম ইন্টিগ্রালে নিয়ে যাওয়ার, অর্থাৎ আয়তন সমাকলনে নিয়ে যাওয়ার। তো এই বাম পাশটাকে আমরা কি করব, গসের সূত্র অ্যাপ্লাই করব। কারণ গসের সূত্রের কাজ কি? গসের সূত্রের কাজ হচ্ছে সারফেস এবং ভলিউম নিয়ে কাজ করা। যেহেতু আমাদের সারফেস আছে, তাহলে ভলিউমে নিয়ে যেতে কার সূত্র প্রয়োগ করতে হবে? গসের সূত্র। ঠিক আছে? তো এখানে আমরা লিখছি যে গস ডাইভারজেন্স তত্ত্ব হবে হতে। তো এখানে এই যে এই মানটুকু আমরা এখানে লিখব যে সারফেস ইন্টিগ্রাল। তো এখানে আমি দেখাই দিই এই অংশটুকু কিভাবে আসছে। তো আমাদের প্রশ্ন 1 নং সমীকরণটা হচ্ছে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু ভি রো বাই এপসিলন নট ডিভি। তো এখানে এই অংশটুকু নিয়ে কাজ করব। এই অংশটুকুকে আমরা আলাদা করে লিখলাম যে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু, এই সারফেস থেকে ভলিউমে নিয়ে যাব, ভলিউম মানে ভিতে আনবো, তো ভি নিয়ে আসলাম। এই ই ভেক্টর ঠিক থাকবে, ই ভেক্টর ঠিক থাকলো, এই ডিএস ভেক্টরের পরিবর্তে চলে আসবে ডিভি ভেক্টর। হ্যাঁ, বা ভেক্টর না দিলেও চলবে, সমস্যা নাই। তো ডিভি ভেক্টর। আর এখানে আমরা কি করব, আমরা কি বলছি, যখনই আমরা এই এস থেকে বিতে আসবো এক্সট্রা কী নিয়ে আসতে হবে? ডেল ডট নিয়ে আসতে হবে। এক্সট্রা ডেল ডট নিয়ে আসলাম। তো যখনই আমরা আবার এই ভি থেকে এই ডিএসে চলে যাব তখন এই ডেল ডটটা উঠে যাবে। আশা করি বুঝতে পারছি। তো এখানে আমরা এই সেম কথাটাই লিখলাম যে গস ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করে সারফেস ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি এক্সট্রা ডেল ডট নিয়ে আসলাম এখানে, আর ডিএসটা ডিভি হয়ে গেছে। তো এটা 2 নং সমীকরণ। তো 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি, তো এই যে এখানে এই অংশটুকুর পরিবর্তে তো আমরা এই অংশটুকু পাইছি, তো আমরা এটার পরিবর্তে এটা উঠায় দিয়ে আমরা এটা লিখতে পারি না? তো এটা সমান এই অংশটুকু। তো তুলনা করে আমরা কি লিখলাম যে এই ই ডট ডিএস এর মানটা শুধুমাত্র এখানে বসায় দিছি, মানটা হচ্ছে এই মানটা, এটা সমান এটা। তো ডেল ডট ই ভেক্টর ডিভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি রো বাই এপসিলন নট ডিভি। এখন হচ্ছে আমাদের উভয় পক্ষে কিন্তু
ভলিউম মিলে গেছে। যখনই আমরা দেখব যে উভয় পক্ষে সারফেস মিলে যায় বা ভলিউম ইন্টিগ্রেশন মিলে যায়, এই যে এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিভি আবার এখানে ইন্টিগ্রেশন অফ ভিডিভি মিলে গেছে না, তো উভয় পক্ষ থেকে আমরা ইন্টিগ্রেশন অফ ভিডিভি বাদ দিতে পারবো। তো ইন্টিগ্রেশন অফ ভিডিভি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো বাই এপসাইলন নট। এই যে ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন আমরা এখানে এপসাইলন নটটা যদি এই সাইডে নিয়ে আসি, তো এই লাইনটা আমি আরেকটু বুঝাই, এই লাইন থেকে এই অংশটুকু বুঝাই দিই যে ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু কি রো বাই এপসাইলন নট। তো এপসাইলন নটটা আমরা ভাগাকার আছে, এই সাইডে আসলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে এপসাইলন নট ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে রো। তো এপসাইলন নট হচ্ছে কনস্ট্যান্ট মান, আমরা ডেল ডটের পরেও লিখতে পারি, আগেও লিখতে পারি, ওই সাইডেও নিয়ে যেতে পারি, যেখানে ইচ্ছা আমাদের সেখানেই নিয়ে যেতে পারি। তো ডেল ডট এপসাইলন নটটা যদি ডটের পরে লিখি কোনো সমস্যা নাই, ইজ ইকুয়াল টু রো। তো এপসাইলন নট ই ভেক্টর, এই যে আমরা শুরুতে দুইটা সূত্র লিখছিলাম, এপসাইলন বা এপসাইলন নট ই ভেক্টর ইজ ইকুয়াল টু কি ডি ভেক্টর, আবার মিউ নট এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু ভি ভেক্টর। তো আমরা এই এপসাইলন নট ই ভেক্টরের পরিবর্তে ডি ভেক্টর লিখতে পারি। তো ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কি রো। তো এই যে এটা ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো, আর এটি হচ্ছে ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণে ব্যবকলনী রূপ। তো এখন আমরা ম্যাক্সওয়েলের সমীকরণের দ্বিতীয় সমীকরণটা প্রতিপাদন করব যে ডেল ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো কীভাবে আসছে। তো এটা বোঝার জন্য আমাদেরকে চুম্বক ক্ষেত্রের জন্য যে কতটুকু ফ্লাক্স আমরা পাই চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে, এই যে আগের সমীকরণটা যখন সমাধান করছি তখন এই যে এখানে যে সমীকরণটা আমরা ব্যবহার করছি যে তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো সেমভাবে এই সমীকরণটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য। তো এখন আমরা চুম্বক ক্ষেত্রের জন্য যদি ব্যবহার করি তো এখানে কি হয়ে যাবে ই ভেক্টরের পরিবর্তে বি ভেক্টর হয়ে যাবে না। তড়িৎ ক্ষেত্র বলতে আমাদের ই ভেক্টর বোঝায় আর চুম্বক ক্ষেত্র বলতে বোঝায় বি ভেক্টর। তো আমরা এই ক্ষেত্রটা যদি তড়িৎ ক্ষেত্র না নিয়ে চুম্বক ক্ষেত্রে নেই তাহলে এখানে কি ই ভেক্টর থাকবে না, অবশ্যই না, এখানে বি ভেক্টর থাকবে। তো এখানে শুধুমাত্র ই ভেক্টরের পরিবর্তে ভি ভেক্টর চলে আসছে। তো ভি ভেক্টর ডট ডিএস ভেক্টর ফ্লাক্সটা কী হবে, এখানে তড়িৎ ক্ষেত্রের জন্য কিউ বাই এপসাইলন নট হয়েছে আর চুম্বক ক্ষেত্রের জন্য হবে জিরো, এটুকুই পরিবর্তন। তাহলে ভি ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে জিরো। তো কেন জিরো হয়েছে, এটা হচ্ছে আমাদের এই যে এখানে যদি একটা চুম্বক ক্ষেত্র নেই, এই চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যতটুকু ফ্লাক্স এটা দিকে বের হয়ে যায় এবং সেম সংখ্যক তড়িৎ বলরেখা এটার ভিতরে প্রবেশ করে। এজন্য যেহেতু সেম সংখ্যক বের হয় এবং সেম সংখ্যক ভিতরে প্রবেশ করে, এজন্য এটা হয়ে যায় জিরো। আশা করি এটুকু বুঝতে পারছি। তো আমরা জানি যে কোনো আবদ্ধ পৃষ্ঠতলে প্রবেশকারী চুম্বক ক্ষেত্ররেখা উক্ত পৃষ্ঠত্যাগকারী ক্ষেত্ররেখার সংখ্যার সমান হওয়ার জন্য যে ফ্লাক্সটুকু, সেই ফ্লাক্সটুকুর মান হয় জিরো। তো কাজে কোনো আবদ্ধ পৃষ্ঠতল অতিক্রমকারী চুম্বক ফ্লাক্স সর্বদাই কী হয়, শূন্য হয়। তাহলে আমরা এটা থেকে লিখতে পারি যে ভি ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এখন এই যে আমি এই পেজটার মধ্যে লিখি, আমরা 1 নং সমীকরণ পাইছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। তো এখানে আমরা তাকালেই দেখতে পাই যে এই ডিএসটা আছে, ডিএস থাকা মানে কি, ডিএস থাকা মানে হচ্ছে তল সমাকলন। আর তল সমাকলন থাকলে আমরা সেটাকে কোথায় নিয়ে যাই, আয়তন সমাকলনে। তো তল সমাকলন থেকে আয়তন সমাকলনে নিয়ে যাওয়ার জন্য আমাদের কার সূত্র প্রয়োগ করতে হবে, গস ডাইভারজেন্স তত্ত্ব। তো এখানে আমরা তল সমাকলনকে আয়তন সমাকলনে রূপান্তর করে পাই, অথবা আমরা লিখতে পারি যে গস ডাইভারজেন্স তত্ত্ব প্রয়োগ করে পাই। তো এক্সট্রা কী নিয়ে আসতে হবে, ডেল ডট আনতে হবে, আর ডিএস ভেক্টর হয়ে যাবে ডিভি ভেক্টর, আর বি ভেক্টর তো ঠিকই থাকবে, এটা ঠিক থাকবে, এটার আগে একটা ডেল ডট আসবে আর এই ডিএসটা হয়ে যাবে ডিভি ইজ ইকুয়াল টু, আর এখানে তো জিরোই হবে। তো এখানে যে আমরা আয়তন সমাকলন নিয়ে আসলাম, তার মানে এই সাইডেও আয়তন সমাকলন ছিল। তো দুই আয়তন সমাকলনে ইন্টিগ্রেশন অফ ডিবি ওই সাইডে গিয়ে জিরো হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে ডেল ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কি জিরো। তো এখানে আমরা এই যে সেম কাজটাই করছি যে নির্বাচিত আয়তন অনির্ধারিত, কাজে কি হবে ডেল ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। এটি হচ্ছে ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণের ব্যবকলনী রূপ। তো প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, এই যে এটা আমরা আনসার করলাম, এটা আনসার করলাম যে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো, ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা 3 নম্বর সমীকরণটা প্রতিপাদন করে দেখব যে এই অংশটুকু বা এই ব্যবকলনী রূপটা কোত্থেকে আসছে।
তো ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি প্রতিপাদন। তো ফ্যারাডে সূত্র এখানে আনতে হবে। আমরা জানি যে এই 3 নাম্বার সমীকরণটা হচ্ছে ফ্যারাডে এবং ল্যাঞ্জের সমীকরণের সমন্বিত রূপ। তো ফ্যারাডে সূত্র অনুসারে যে কোনো আবদ্ধ লুপে আবিষ্ট ইএমএফ হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ফাই বি ডিভাইডেড বাই কার্লি টি। ফাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে এই যে আমরা এখানে লিখলাম না যে কতটুকু ফ্লাক্স গমন করে ভি ডট ডিএস ভেক্টর, সেম এই ভি ডট ডিএস ভেক্টরটাই হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্স ফাই বি। তো এটা আমরা প্রথম সমীকরণ সমাধান করার ক্ষেত্রেও ব্যবহার করছি। আর এই ইএমএফ হচ্ছে কতটুকু শক্তি বা কতটুকু ফ্লাক্স গমন করে সময়ে, একক সময়ের মধ্য দিয়ে। তো এই ফাই বিটা হচ্ছে, এই ফাই বিটাকে যখন আমরা সময়ের সাথে ডিফারেন্সিয়েট করব তখন এই ঋণাত্মক মানের যে সমাধানটা আসবে সেটাই হচ্ছে ইএমএফ ই। তো ই ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ফাই বি ডিভাইডেড বাই কার্লি টি। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা থেকে একটা সমীকরণ বা সূত্র, অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। আর এই ফাই বিটি হচ্ছে চুম্বক ফ্লাক্স, আর চুম্বক ফ্লাক্স হচ্ছে বি ডট ডিএস, এই যে এটা, যেটা আমরা 2 নাম্বার সমীকরণ সমাধান করার ক্ষেত্রেও ব্যবহার করছি। তো এখানে আমরা যদি ফাই বির পরিবর্তে বি ডট ডিএস ব্যবহার করি তো কার্লি বাই কার্লি টি ঠিক থাকলো। এই ফাই বির পরিবর্তে বি ডট ডিএস ভেক্টর লিখলাম। আর বি ডট ডিএস হচ্ছে চুম্বক ফ্লাক্স। তো চুম্বক ফ্লাক্সের মানটা হচ্ছে এই যে এই মানটা এখানে দিয়ে দিলাম, কারণ এস পৃষ্ঠতলে চুম্বক ফ্লাক্স হচ্ছে ফাই বি ইজ ইকুয়াল টু বি ডট ডিএস ভেক্টর। তো এখানে আমরা ডিএস ভেক্টরটা দেই নাই, যদি দিলেও হবে না দিলেও হবে, কারণ অনেক সময় আছে যে কিছু কিছু জিনিস যেগুলো ভেক্টর না দিলেও এটা ভেক্টরই প্রকাশ করে। তো আবার আমরা এখান থেকে বের করতে পারি, সুতরাং ই ইজ ইকুয়াল টু এই কার্লি বাই কার্লিটিকে যদি আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দেই, একটা ব্যাপার আমরা মনে রাখবো যে ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন যে চিহ্নগুলো আছে এগুলো হচ্ছে এক একটা অপারেটর যারা অপারেট করে, আর এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন অপারেটর। এদেরকে আমরা যে কোনো জায়গায় রাখতে পারবো, অথবা এর আগে লিখতে পারবো, এর পরে লিখতে পারবো ইচ্ছা করলে। তো এখানে যে মানটা আছে এই মানটা এই কার্লি বাই কার্লিটি এবং এই ইন্টিগ্রেশন অফ যে বদ্ধ আবদ্ধ যে সমাকলন চিহ্ন, এটা হচ্ছে এরা দুজন হচ্ছে স্বাধীন অপারেটর। তো এই কার্লি বাই কার্লিটিকে আমরা এই ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারবো। তো মাইনাস কার্লি বাই কার্লিটিকে বাইরে রাখলাম, আর বি ডট ডিএসটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখলাম, এই যে বি ডট ডিএসকে। তো এখানে আমরা মানটা এটাকে 1 নং সমীকরণ দিব। এখন আরেকটা মান আমরা নিয়ে আসবো যে একক চার্জকে সম্পূর্ণ লুপ। তো একটা লুপ যদি কল্পনা করি, এখান থেকে শুরু হয়ে লুপটি এখানে গিয়ে শেষ হয়। তো এখান থেকে শুরু হয়ে যে সম্পূর্ণ লুপ ঘুরে আবার সেইখানে যায়, সেটাই হচ্ছে আমাদের কাজ। তো সেই কাজটাই হলো ইএমএফ ই। তো একক চার্জকে সম্পূর্ণ লুপ ঘুরিয়ে আনতে ক্রিয়াশীল কাজই হলো ইএমএফ ই। তো এখান থেকে আমরা আরেকটা ই এর সংজ্ঞা থেকে পাই যে ই ইজ ইকুয়াল টু, যদি এই ক্ষেত্রটা তড়িৎ ক্ষেত্র হয় আর এইটা লাইন, মানে আমরা এখান থেকে শুরু করে বা এখান থেকে যাত্রা শুরু করে এভাবে যাচ্ছি, তখন এভাবে ঘুরে ঘুরে আবার সেখানে ফিরে আসলাম, এটা একটা লাইন হলো না। লাইন বরাবর যখন যাই তখন সেই মানটাকে আমরা বলি ডিএল। এই যে প্রথমে যখন শুরু করছিলাম তখনই লিখছিলাম যে যখন লাইন বরাবর কোনো কিছু প্রকাশ করে তখন আমরা বুঝবো ডিএল, আর যখন ক্ষেত্র বরাবর কিছু প্রকাশ করা হয় ডিএস, এবং যখন আয়তন বরাবর কিছু বলা হয় তখন ডিভি। তো লাইন বরাবর এখানে বলাই হয়েছে যে একক চার্জকে সম্পূর্ণ লুপ ঘুরিয়ে আনতে ক্রিয়াশীল কাজই হলো ইএমএফ। সম্পূর্ণ লুপ মানে হচ্ছে লাইন বরাবর ঘুরে আসে। তো আমরা এই ক্ষেত্রটাকে ই ভেক্টর ডট ডিএল ভেক্টর যদি দেই তাহলে ই ইজ ইকুয়াল টু বদ্ধ ইন্টিগ্রেশন। এখন এখানে বদ্ধ ইন্টিগ্রাল কেন ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে বলছে যে সম্পূর্ণ লাইন ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসে, তার মানে এটা একটা বদ্ধকুণ্ডলী হলো না। বদ্ধকুণ্ডলীর ক্ষেত্রে আমরা কি করি, এই যে এই রাউন্ড চিহ্নটা ব্যবহার করি যে বদ্ধ ইন্টিগ্রাল। তো ইজ ইকুয়াল টু ই ডট ডিএল ভেক্টর। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো এখন আমরা একটা খেয়াল করি যে 1 ও 2 নং সমীকরণের মধ্যে এটাও ই এর মান, এটাও ই এর মান, তাহলে আমরা কি এই দুটাকে তুলনা করে লিখতে পারি না যে এটা সমান এটা, যে এটাও ই এটাও ই, তাহলে এই অংশটুকু সমান এই অংশটুকু। তো এটাই লিখবো যে 1 ও 2 নং সমীকরণ কি করব, তুলনা করলে আমরা ই ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি বাই কার্লি টি ইন্টিগ্রেশন অফ ভি ভেক্টর ডট ডিএস ভেক্টর লিখতে পারবো। তো এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে ডিএল দেখতেছি আর এখানে ডিএস দেখতেছি, তার মানে এই সম্পূর্ণ মানটা হচ্ছে ক্ষেত্রতে আছে আর এই সম্পূর্ণ মানটা হচ্ছে কি লাইন ইন্টিগ্রালে আছে। তো এখন আমাদের কার সূত্র প্রয়োগ করতে হবে, যখন আমি শুরু করছিলাম তখন কি বলছিলাম যে যখন ডিএল থেকে ডিএসএ বা ডিএস থেকে ডিএলে যাইতে হয় তখন স্টোকের সূত্র প্রয়োগ করতে হয়।
হ্যাঁ, তো এখন আমরা এই সবসময় ডিএল থাকলে আমরা ডিএসে যাওয়ার চেষ্টা করব। তো এখানে ডিএল ভেক্টর আছে, তো এটাকে আমরা যদি ডিএসে যাই তাহলে এক্সট্রা কি আনতে হবে, ডেল ক্রস। তো এই যে ই ভেক্টরের আগে একটা ডেল ক্রস আনতে হবে, আর যেহেতু ডিএসে যাব তো তাহলে এই ডিএল কি আর থাকবে না, এই ডিএলটা হয়ে যাবে ডিএস। তো স্ট্রোকে তথ্যানুসারে পথ সমাকলনকে তল সমাকলনে রূপান্তর করে পাই, মানে ডিএল থেকে ডিএসে চলে যাব। তাহলে এই অংশটুকুকে আমরা পরিবর্তন করব, এই জন্য এই অংশটুকু এখানে লিখলাম। আর এই যে ইন্টিগ্রেশন অফ এই সারফেস ইন্টিগ্রাল, কারণ এই ডিএল মানে লাইন আর এস মানে সারফেস, যেহেতু আমরা সারফেসে চলে গেছি এখানে এস নিয়ে আসছি, তো এখানে এক্সট্রা কী আনতে হবে, স্ট্রোকের সূত্রের মধ্যে এক্সট্রা ডেল ক্রস আনতে হবে। এখানে ডেল ক্রস এক্সট্রা আনলাম, এই যে ডেল ক্রসটা এক্সট্রা আনলাম, আর ই ভেক্টর আর এই ডিএলটা ডিএস হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের স্ট্রোক অ্যাপ্লাই। তো এখন আমরা 2 ও 4 নং সমীকরণ তুলনা করব। তো 2 নং সমীকরণটা কি ছিল, ই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল, আর 4 নং সমীকরণটা কি পাইছি, যে ই ডট ডিএল ইজ ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রাল ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু ডিএস ভেক্টর। তাহলে এখানেও ই ডট ডিএল, এখানেও কি ই ডট ডিএল ইন্টিগ্রেশন, তাহলে ই সমান সমান কি লিখতে পারবো, এই মানটা লিখতে পারবো। তাহলে ই সমান সমান এই অংশটুকু। তো এটাকে 5 নং সমীকরণ। এখন আমরা 1 ও 5 নং সমীকরণ তুলনা করব। 1 নং সমীকরণটা কি ছিল, যে ই ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি বাই কার্লি টি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস ভেক্টর, আর এখানেও আমরা ই সমান সমান পাইছি একটা মান, এই অংশটুকু। দুইটা মিল আছে না, যে এটাও ই এর এটাও ই এর, তাহলে আমরা কি লিখতে পারি, এই অংশটুকু এই যে মাইনাস কার্লি বাই কার্লি টি, এই সম্পূর্ণ অংশটুকু সমান হচ্ছে এই যে এই 5 নং সমীকরণের এই অংশটুকু। তো আমরা প্রথমে এই অংশটুকু লিখলাম এই যে, আর 1 নং সমীকরণ থেকে কার্লি বাই কার্লি টি বি ডট ডিএসটা এখানে লিখলাম। তো এখানে আমরা দেখব যে এটাও সারফেস ইন্টিগ্রাল দুইটাতেই সারফেস ইন্টিগ্রাল আছে। তো আমরা ওই সময় প্রথম সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে দুইটাই আয়তন ইন্টিগ্রালে ছিল, উভয় পক্ষ থেকে আয়তন ইন্টিগ্রাল বাদ দিয়ে দিছিলাম। সেমভাবে যখন সারফেস মিলে যাবে তাহলে ইন্টিগ্রেশন অফ সারফেস ডিএস এবং ইন্টিগ্রেশন অফ সারফেস ডিএস বাদ দিতে পারবো। এখানে এস নাই বলে যে বাদ দিতে পারবো না এমন না, কারণ এখানে এস দিলেও এটা সারফেস বোঝাবে, এস না দিলেও সারফেসই বোঝাবে। তো ইন্টিগ্রেশন অফ সারফেস ডিএস যদি বাদ দিই তাহলে থাকবে কার্লি বি ভেক্টর বাই কার্লি টি, এই নেগেটিভ কার্লি বি ভেক্টর বাই কার্লি টি, আর এখানে তো ডেল ক্রস ই ভেক্টর থাকবে, কারণ ইন্টিগ্রেশন অফ সারফেস ডিএসটা কাটা যাবে। তাহলে ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি বি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এটি হচ্ছে ম্যাক্সওয়েলের তৃতীয় ক্ষেত্র সমীকরণের ব্যবকলিত রূপ। তো এখন আমরা 4 নম্বর সমীকরণটা বুঝবো। তো 4 নম্বর সমীকরণটা হচ্ছে ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এই সমীকরণটাকে আমরা আরেকটা প্রশ্নের মধ্যেও রাখতে পারি, যেটা হচ্ছে ম্যাক্সওয়েল কীভাবে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্রের পরিবর্ধন বা সঠিক রূপ পরিবর্ধন করেন। তো এই দুইটা প্রশ্নই একই আনসার। তো আমরা আলাদাভাবে দুটো প্রশ্নের আনসার লিখলে তো একই প্রশ্ন দুইবার করা হয়। তো এখন আমরা শুধুমাত্র এই প্রশ্নের আনসারটা করব। এই প্রশ্নের আনসারটা এইটার মধ্যে পড়ে যায়, যে ম্যাক্সওয়েল কীভাবে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্রের সঠিক পরিবর্ধন বা সঠিক রূপ পরিবর্তন করেন। তো এই আনসারটা করার জন্য আমাদের অ্যাম্পিয়ারের সূত্রটা আনতে হবে। আমরা ক্লাস এইচএসসিতে যখন পড়ছি তখন অ্যাম্পিয়ারের সূত্র সম্পর্কে জানছি। তো সেখান থেকে আমরা সরাসরি এই প্রশ্নের সমাধানের জন্য অ্যাম্পিয়ারের সূত্রটা নিয়ে আসব। অ্যাম্পিয়ারের সূত্র কি বলে, বদ্ধ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট আই। তো এটা অ্যাম্পিয়ারের সূত্র, আশা করি আমরা সবাই জানি। তো এখানে বি ভেক্টর হচ্ছে চুম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে লাইন বরাবর বোঝায় যে ডিএল ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট আই। আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, আর মিউ নট তো চুম্বক ক্ষেত্রের জন্য প্রবেশতা বোঝায়। তো এখানে 1 নং সমীকরণ হিসেবে দিলাম। তো আমরা চলে যাই। তো আমরা এখানে প্রথমে যখন বলছিলাম যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট এইচ ভেক্টর, দুটো সূত্র আমরা দিয়ে দিছি, যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট এইচ ভেক্টর বা মিউ এইচ ভেক্টর, আর একটা হচ্ছে কি ডি ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাপসিলন ই ভেক্টর, অ্যাপসিলন নট বা অ্যাপসিলন ই ভেক্টর। তো দুটো সূত্র অবশ্যই আমাদের বারবার কাজে লাগবে। তো এখানে এইচ ভেক্টরটা আগে লেখা কোনো ব্যাপার না। তো এইচ ভেক্টর মিউ নট বা মিউ নট এইচ ভেক্টর। তো 1 নং সমীকরণ আমরা কি করব, বি ভেক্টরের মান বসাবো। 1 নং সমীকরণটা কি, ভি ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ নট আই। এই বি এর পরিবর্তে কি বসাতে পারি, মিউ নট এইচ ভেক্টর। তো আমরা এখানে বি ভেক্টরের পরিবর্তে বসাবো মিউ নট এইচ ভেক্টর। এই যে এইচ ভেক্টর মিউ নট ডিএল ভেক্টর, শুধু মানটা বসাইছি আর কিছু করি নাই। তো এখানে বি ছিল, আমরা এই মানটা বসাই দিছি। এখন আমরা খেয়াল করি এই মিউ নট হচ্ছে কি কনস্ট্যান্ট মান, অ্যাপসিলন বা অ্যাপসিলন নট মিউ নট এরা কনস্ট্যান্ট। তো এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরেও রাখতে পারবো, ভিতরেও রাখতে পারবো, আমাদের ইচ্ছা। তো আমরা মিউ নটটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। তো এখানে থাকবে এইচ ডট ডিএল ভেক্টর। তো মিউ নট আই,
তো এখানে আমরা এই মিউ নটটাকে ওই সাইডে নিয়ে যেতে পারি, অথবা এভাবে বলতে পারি যে উভয় পক্ষ বা ডান পক্ষ এবং বাম পক্ষের মধ্যে মিউ নট কাটা যাবে। তো ইন্টিগ্রেশন অফ এইচ ডট ডিএল ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে, আই হবে, অথবা মিউ নট ওই সাইডে গিয়ে ভাগ হয়ে মিউ নট কাটা যাবে। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো এখানে জে ভেক্টর হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব, একক সময়ের মধ্যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হয় সেটাই জে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। আর এই জে ভেক্টরকে যখন আমরা এই ডট ডিএস ভেক্টর অর্থাৎ ক্ষেত্র সমাকলন করব এই জে ভেক্টরটাকে প্রবাহ ঘনত্বকে, তখন এটার মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মান পাওয়া যাবে, অর্থাৎ আই কারেন্ট পাওয়া যাবে, প্রবাহ মাত্রা আই পাওয়া যাবে। তো এই প্রবাহ ঘনত্বকে ক্ষেত্র সমাকলন দ্বারা ডট প্রোডাক্ট করে সারফেস ইন্টিগ্রাল করলে সম্পূর্ণ যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা পাওয়া যাবে। তো ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রাল জে ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু আই, এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে জে ভেক্টর হচ্ছে প্রবাহ ঘনত্ব, আর এই প্রবাহ ঘনত্বকে যখন আমরা সারফেস ইন্টিগ্রাল করব তখন এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা পাওয়া যাবে, আয়ের মানটা। তো এখন আমরা 2 এবং 3 নং সমীকরণ যদি দেখি, এটাও আয়ের মান, এটাও আয়ের মান। তো আমরা এটা সমান এটা লিখতে পারবো। তো এটাই লিখবো যে এইচ ডট ডিএল সমান হচ্ছে জে ডট ডিএস। এখন এটাকে যদি 4 নং সমীকরণ দিই, তো 4 নং সমীকরণ আমরা কিসের সূত্র অ্যাপ্লাই করব? আমরা এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে ডিএল, মানে হচ্ছে এটা হচ্ছে সারফেসে আছে, এটা হচ্ছে লাইনে আছে, লাইন থেকে আমরা সারফেসে নিয়ে যেতে হবে, স্ট্রোকের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এইচ ডট ডিএল হচ্ছে লাইনে আছে, লাইন থেকে আমরা সারফেসে যাব, তো স্ট্রোক আনতে হবে। তো 4 নং সমীকরণে স্ট্রোকের তথ্যানুসারে পথ সমাকলনকে কী করব, তল সমাকলনে রূপান্তর করব। ডিএল হচ্ছে পথ সমাকলন আর ডিএস হচ্ছে তল সমাকলন। তো পথ সমাকলন থেকে যদি তল সমাকলনে নিয়ে যাই তাহলে এক্সট্রা কি আর নিয়ে আসতে হয়, ডেল ক্রস নিয়ে আসতে হয়। তো এর সাইডে আমরা ডেল ক্রস লিখবো আর ডিএল এর পরিবর্তে ডিএস হয়ে যাবে। তো এখানে আমরা কার্ল কেন লিখলাম, তো আরেকটা ব্যাপার খেয়াল করি যে কার্ল যে কথা ডেল ক্রস একই কথা। তো আমরা এই ডেল ক্রসের পরিবর্তে কার্লও লিখতে পারি, কার্লের পরিবর্তে ডেল ক্রসে লিখতে পারি, একই কথা হলো। তো এখানে আমরা লিখে দিলাম যে কার্ল এইচ ভেক্টর, কোনো ব্যাপার না। তো এখানে ডিএল এর পরিবর্তে ডিএস। তো এই অংশটুকু শুধু পরিবর্তন হয়েছে, বাম পক্ষকেই আমরা শুধুমাত্র পথ সমাকলন থেকে তল সমাকলনে নিয়ে গেছি, কিন্তু এটার কোনো পরিবর্তন হয় নাই। তো এটা আমরা রেখে দিব যে সারফেস ইন্টিগ্রাল জে ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন আমরা এটাও সারফেসে আছে, এটাও সারফেসে আছে, তো উভয় পক্ষ থেকে ইন্টিগ্রেশন সারফেস ডিএস কাটতে পারি, তাহলে থাকবে কি কার্ল এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর। তো কার্ল এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর। তো অবিচ্ছিন্নতা সমীকরণ আমরা পরবর্তী লেকচারে অবশ্যই প্রতিপাদন করব। তো সেখান থেকে আমরা এই অংশটুকু আমরা নিয়ে আসতে পারবো। যখন অবিচ্ছিন্নতা সমীকরণ প্রতিপাদন করব তখন যে আনসারটা পাবো সেই আনসারটা হচ্ছে ডেল ডট জে ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি রো বাই কার্লি টি। তো এখন তো আর প্রতিপাদন করা যাবে না, তো এখানে এই প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে এটা সরাসরি আনতে হবে। তো এটা কিভাবে আসছে অবশ্যই আমরা পরে প্রতিপাদন করব। তো অবিচ্ছিন্নতা সমীকরণ থেকে এটা পাবো। তো 5 নং সমীকরণে এই যে এটার ক্ষেত্রে যে ডাইভারজেন্স প্রয়োগ করব। তো 5 নং সমীকরণে ডাইভারজেন্স প্রয়োগ করব। তো 5 নং সমীকরণটা হচ্ছে ডেল ক্রস। তো এখানে কার্ল না লিখে ডেল ক্রস লিখলেই ভালো হবে, কারণ এখানে তো পরবর্তীতে ডেল ক্রসই লিখতে হবে। তো এখানে আমি আবার লিখে দিই যে ডেল ক্রস এইচ ভেক্টর আমাদের বোঝার জন্য ইজ ইকুয়াল টু জে ভেক্টর। তো এটা হচ্ছে আমাদের 5 নং সমীকরণ। তো এই 5 নং সমীকরণকে ডাইভারজেন্স প্রয়োগ করব। এখন আমরা মনে রাখবো যখন আমরা ডাইভারজেন্স প্রয়োগ করব সেটা হচ্ছে ডাইভারজেন্স প্রয়োগ করা মানে হচ্ছে ডেল ডট প্রয়োগ করা উভয় পক্ষে। আর যখন বলে যে কার্ল প্রয়োগ করো তখন মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেল ক্রস প্রয়োগ করতে হবে উভয় পক্ষে। এখন এই যে 5 নং সমীকরণটা আছে এর উভয় পক্ষে আমরা ডাইভারজেন্স প্রয়োগ করব আমাদের প্রমাণের স্বার্থে। তার মানে ডাইভারজেন্স প্রয়োগ করা মানে হচ্ছে ডেল ডট প্রয়োগ করা। তো এই যে এখানে ডেল ডট প্রয়োগ করলাম, এখানে ডেল ডট প্রয়োগ করলাম। তো ডেল ডট এই যে ডেল ক্রস এইচ ভেক্টর, এই কার্ল এইচ ভেক্টর যে কথা ডেল ক্রস এইচ ভেক্টর একই কথা। তো ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু, তো এই সাইডেও তো আমাদের ডেল ডট প্রয়োগ করতে হবে। তো এখানেও আমরা ডেল ডট জে ভেক্টর প্রয়োগ করলাম। তো আমরা নেক্সটে চলে যাই। তো এখানে আমাদের একটা ব্যাপার মনে রাখতে হবে, যদি কোনো একটা ভেক্টর যে কোনো ভেক্টর হোক সেই ভেক্টরের মানটা মনে করি এখানে এইচ ভেক্টর আছে, এ ভেক্টর থাকতে পারে, বি ভেক্টর থাকতে পারে, যে কোনো ভেক্টরের ক্ষেত্রে তার যদি কার্ল নেওয়া হয়, কার্ল নেওয়া মানে কি ডেল ক্রস নেওয়া। তো এই কার্ল নেওয়ার পর যে আনসারটা পাওয়া যাবে সেই আনসারের সাথে এই যে এটা কার্ল করলাম না, এটার যে একটা আনসার অবশ্যই থাকবে। সেই আনসারের সাথে যখন ডেল ডট বা ডাইভারজেন্স করা হয়, ডেল ডট মানে হচ্ছে ডাইভারজেন্স করা আর ডেল ক্রস মানে হচ্ছে কার্ল করা। তো ডাইভারজেন্স করা হয় তখন যে মানটা পাওয়া যাবে সেটা হয়ে যাবে 0।
অবশ্যই এই কথাটা আমরা মনে রাখবো। যে কোনো একটা ভেক্টর মানের সাথে ডেল ক্রস বা কার্ল করার পর যে আনসারটা পাওয়া যাবে সেই আনসারের সাথে ডেল ডট বা ডাইভারজেন্স করলে তার মানটা আসবে 0। তো এখানে আমরা যে কোনো ভেক্টর থাকতে পারে, এখানে এইচ ভেক্টর আছে, অন্য মানও থাকতে পারে। তো এটার সাথে আমরা ডেল ক্রস আছে, তার মানে কার্ল আছে, কার্লের সাথে ডেল ডট আছে মানে ডাইভারজেন্স আছে, তার মানে এই মানটা কী হয়ে যাবে 0। তো এখানে আমরা যদি খেয়াল করি যে এই মানটা যদি 0 হয়ে যায়, 0 = ডেল ডট জে ভেক্টর। তো এখানে আমরা অবিচ্ছিন্নতা সমীকরণ হতে আমরা জানি যে ডেল ডট জে ভেক্টর = মাইনাস কার্লি রো বাই কার্লি টি। তো এখানে ডেল ডট জে ভেক্টরের পরিবর্তে লিখতে পারি মাইনাস কার্লি রো বাই কার্লি টি, মাইনাসটা ওই সাইডে গিয়ে 0-র সাথে 0 হয়ে যাবে। তো সুতরাং আমরা পাই হচ্ছে কার্লি রো বাই কার্লি টি = 0। তো এখানে আমরা এই সমীকরণটা কিভাবে আসছে, অর্থাৎ যখনই এখানে ক্রস করা হয় তো এই মানটা 0 হয়ে যায়, তার মানে কার্লি রো বা চার্জ ঘনত্ব বা চার্জ ডেন্সিটি রো হচ্ছে চার্জ ডেন্সিটি 0 কখন হয় সেটার জন্য আমরা এই অংশটুকু নিয়ে আসছি। আর নয়তো এই অংশটুকুর আসলে এই প্রশ্নের জন্য কোনো কাজ নাই। তো আমাদের বইয়ের মধ্যে আছে সেহেতু এই অংশটুকু নিয়ে আসতে হবে। তো আমাদের কাজ হচ্ছে 5 নং সমীকরণটা দেখা। 5 নং সমীকরণে ডেল ক্রস এইচ ভেক্টর = জে ভেক্টর, এটা আমাদেরকে দেখতে হবে। তো 5 নং সমীকরণটা যদি খেয়াল করি সেটা হচ্ছে স্থিতি অবস্থার শর্ত নির্দেশ করে। তো স্থিতি অবস্থার শর্ত কি নির্দেশ করে, যে ম্যাক্সওয়েল যে সমীকরণটা পরিশুদ্ধ করেন, আর এই যে সমীকরণটা আছে, আমরা কোন সমীকরণটা সমাধান করতেছি, এই যে এই সমীকরণটা প্রতিপাদন করতেছি না, যেটা এটা মূলত কি, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্রে পরিমার্জিত রূপ। আর বিজ্ঞানী যে অ্যাম্পিয়ার ছিলেন তিনি যে সমীকরণটা দেন সেই সমীকরণের মধ্যে যে মানটা পাওয়া যায় সেটাই হচ্ছে 5 নং সমীকরণে যেটা আসছে যে ডেল ক্রস এইচ ভেক্টর = জে ভেক্টর। এটাই তো আমাদের 5 নং সমীকরণ। তো এই 5 নং সমীকরণে এতটুকু পর্যন্ত বিজ্ঞানী অ্যাম্পিয়ারের যে মানটা সেটা পাওয়া গেছে। কিন্তু ম্যাক্সওয়েল কি কাজটা করছে, এই যে এখন থেকে শুরু করব যে ম্যাক্সওয়েল কি সংশোধনটা করলো। তো ম্যাক্সওয়েল কি করছেন, যখন দেখেন যে ডেল ক্রস এইচ ভেক্টর = জে ভেক্টর আছে, কিন্তু একটা ক্ষেত্রের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে যতটুকু প্রবাহিত ওই সম্পূর্ণ আয়তনের মধ্য দিয়ে ঠিক সেম সংখ্যক প্রবাহিত হয় না। এক এক জায়গায় এক এক রকম ঘনত্ব থাকে, চার্জ ঘনত্ব। যে জে ভেক্টরের মানটা একক ক্ষেত্রের মধ্যে যতটুকু ঘনত্ব, চার্জ ঘনত্ব জে ভেক্টর সম্পূর্ণ মানের জন্য ভিন্ন ভিন্ন হয়। তো এই ভিন্ন ভিন্ন হওয়ার কারণে বিজ্ঞানী যে ম্যাক্সওয়েল আছেন সেই ম্যাক্সওয়েল সেটা লক্ষ্য করেন এবং এই জে ভেক্টরের সাথে কী করে আরেকটা মান অ্যাড করেন, যেটা হচ্ছে জে প্রাইম ভেক্টর। তো জে ভেক্টরের সাথে জে প্রাইম ভেক্টর অ্যাড করার জন্য তিনি আরেকটা নতুন মান পান, যেটার ক্ষেত্রে এই যে ভুল যে মানটা, যে এক এক জায়গায় এক এক রকম ডেন্সিটি পাওয়া যায়, এই সংশোধনটা হয়। তো এখানে ডেল ক্রস এইচ ভেক্টর = জে ভেক্টর প্লাস এই এক্সট্রা যে প্রাইম ভেক্টরটা নিয়ে আসেন, আর এই যে প্রাইম ভেক্টরের মানটা কতটুকু সেটা এখন আমরা বের করব। তো এখানে আমরা এক্সট্রা যে প্রাইম ভেক্টরটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল আনছেন এবং এর সাথে যোগ করে দিয়েছেন। যোগ করে দেওয়ার কারণে আমাদের যে সমস্যাটা আছে, যে বিদ্যুৎ যে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহ মাত্রার মান অথবা এক এক জায়গায় এক এক ঘনত্ব যেন না হয়, চার্জ ডেন্সিটি যাতে কনস্ট্যান্ট থাকে, সে কারণে এই এক্সট্রা যে প্রাইম ভেক্টরের মানটা এখন আমরা বের করব। তো এখানে যে 8 নং সমীকরণটা আছে, এই 8 নং সমীকরণের উভয় পাশে কী করব, ডাইভারজেন্স নেব। এখন আমরা বলছি না যে ডাইভারজেন্স কি, ডাইভারজেন্স মানে হচ্ছে উভয় পক্ষে ডেল ডট প্রয়োগ করা। তো উভয় পক্ষে আমরা ডেল ডট নিলাম, ডেল ক্রস এইচ ভেক্টর = ডেল ডট জে ভেক্টর প্লাস জে প্রাইম ভেক্টর। তো আমরা জানি যে কোনো ভেক্টরের সাথে কার্ল করে তার সাথে যদি ডাইভারজেন্স করা হয় তখন তার মান হয় 0। তো এই অংশটুকুর মান 0 = ডেল ডট জে ভেক্টর, মানে এই ডেল ডটটা এটার সাথেও আছে, আবার এই ডেল ডটটা এটার সাথেও আছে। তো ডেল ডট জে ভেক্টর প্লাস ডেল ডট জে প্রাইম ভেক্টর। তো এখানে আমরা ডেল ডট জে ভেক্টরটাকে রাখবো এবং ডেল ডট জে প্রাইম ভেক্টর প্লাস আকার আছে, এই 0-র এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে। তো মাইনাস ডেল ডট জে প্রাইম ভেক্টর। এখন এই মানটুকু, এই যে এই মানটুকু আমরা যদি বের করতে চাই ডেল ডট জে প্রাইম ভেক্টর, তো এটাকে যদি আমরা ডেল ডট জে ভেক্টরের মান কত, ডেল ডট জে ভেক্টরের মান এই যে আমরা অবিচ্ছিন্নতা সমীকরণ থেকে জানি যে ডেল ডট জে ভেক্টর = মাইনাস কার্লি রো বাই কার্লি টি। তো এখানে আমরা ডেল ডট জে ভেক্টরের পরিবর্তে কী লিখবো, মাইনাস কার্লি রো বাই কার্লি টি। তাহলে কি আসবে, এই মাইনাসটা এই সাইডে আসলে মাইনাস ডেল ডট জে ভেক্টর মাইনাস ডেল ডট জে ভেক্টর = কী হবে, ডেল ডট জে প্রাইম ভেক্টর।
হ্যাঁ, তো এখানে ডেল ডট জে ভেক্টরের মান কত, মাইনাস কার্লি রো বাই কার্লি টি ইজ ইকুয়াল টু ডেল ডট জে প্রাইম ভেক্টর। এটা আমরা নোট আকারে লিখবো। তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে থাকবে কি কার্লি রো বাই কার্লি টি ইজ ইকুয়াল টু ডেল ডট জে প্রাইম ভেক্টর। তো ডেল ডট জে প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু কার্লি রো বাই কার্লি টি। এটা হচ্ছে 9 নং সমীকরণ। তো এখন এখানে আমরা কি করব, গসের সূত্র অ্যাপ্লাই করব। তো গসের সূত্র হতে আমরা কি জানি, যে গসের সূত্র হতে জানি যে 1 নম্বর সমীকরণটা আমরা প্রথমে যে সমীকরণটা সমাধান করছিলাম, যে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো, এটা হচ্ছে গসের সূত্রের প্রথম মান। হ্যাঁ, তো গসের সূত্রটা আসলে কি ছিল, এটাকে আমরা কি করছিলাম, এপসিলন নট ই ভেক্টর দিছিলাম ইজ ইকুয়াল টু রো। এই এপসিলন নট এই সাইডে আসলে কি হয়, ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো। তো ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু কি, রো বাই এপসিলন নট। এটাই হচ্ছে গসের সূত্র। আর এই গসের থেকে কি করছে, ম্যাক্সওয়েল এই সমীকরণটা আনছে। তো এটা যখন আমরা প্রথমে প্রতিপাদন করছি প্রথম সমীকরণটা, তখনই বুঝাইছি যে ডেল ডট ই ভেক্টর কীভাবে আসছে। তো ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো বাই এপসিলন, এটা হচ্ছে গসের সূত্র। তো এখন আমরা গসের সূত্র টানবো, যে গসের সূত্র হতে ডেল ডট ই ভেক্টর ইজ ইকুয়াল টু রো বাই এপসিলন নট। তাহলে রো ইজ ইকুয়াল টু কী হবে, আর গুণ করলে এটা নিচে 1 আছে, তো রো 1 রো, আর এপসিলন নট এটার সাথে গুণ হলে এপসিলন নট ডেল ডট ই ভেক্টর। তো এখন কি কাজ করব, এই এপসিলন নট ডেল ডট ই এর ভিতরে নিয়ে যাব। তাহলে ডেল ডট এপসিলন নট ই ভেক্টর হবে রো ইজ ইকুয়াল টু, তো ডেল ডট এপসিলন নট ই ইজ ইকুয়াল টু কি, সূত্র পড়ছিলাম ডি ভেক্টর, এপসিলন নট ই ইজ ইকুয়াল টু ডি ভেক্টর। তো এই এপসিলন নট ই এর পরিবর্তে লিখতে পারবো ডি ভেক্টর। তাহলে আমরা মানটা কি পাবো, রো ইজ ইকুয়াল টু ডেল ডট ডি ভেক্টর। তো এটা এই সাইডে আমরা দেখব যে যেহেতু আমরা এই এপসিলন নট ই পর্যন্ত এই 10 নং সমীকরণটা রেখে দিচ্ছি, এখানে এটার পরিবর্তে ডি ভেক্টর লিখে নাই। তো পরবর্তীতে অবশ্যই লিখবো, এখানে লিখে দিলেও হবে অথবা পরে লিখলেও হবে, কোনো সমস্যা নেই, যে এখানে লিখে দিলেই হয়তো, কিন্তু আমরা লিখি নাই। তো 9 নং সমীকরণকে রো এর মান বসায়। তো 9 নং সমীকরণে যদি রো এর মান বসায়, তাহলে কি হবে, এই যে রো এর মানটা কত পাইছি, রো এর মানটা পাইছি হচ্ছে ডেল ডট এপসিলন নট ই ভেক্টর। তো এখানে ডি ভেক্টরটা বসায় দিলে ভালো হইতো। তো রো ইজ ইকুয়াল টু এই রো এর মানটা আমরা 10 নং সমীকরণে বসাবো। আমাদের 10 নং সমীকরণটা ছিল হচ্ছে ডেল ডট জে প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু কি, কার্লি রো ডিভাইডেড বাই কার্লি টি। এই রো এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে ডেল ডট এপসিলন নট ই ভেক্টর। এই যে ডেল ডট এপসিলন নট ই ভেক্টর কার্লি বাই কার্লি টিটাকে রাখলাম আলাদা। এখন আমরা প্রথমে বলছিলাম যে অপারেটরগুলো হচ্ছে স্বাধীন, বা তারা যে কোনো জায়গায় বসতে পারে, ইন্ডিপেন্ডেন্ট অপারেটর। এই ডেল ডট এই কার্লি বাই কার্লিটি এর আগেও বসতে পারে, পরেও বসতে পারে। এখন আমরা এই ডেল ডটটাকে আগে লিখবো, কার্লি বাই কার্লিটিকে এই ডেল ডটের জায়গায় লিখবো। তাহলে এই যে আগে লিখলাম কার্লি বাই কার্লিটিকে এপসিলন নট ই ভেক্টর এটার সাথে লিখলাম। এখন কি হবে, ডেল ডট জে ভেক্টর ইজ ইকুয়াল টু কী হবে, কার্লি, এই যে প্রথমে এখানে লিখে দিলে ভালো হইতো, এপসিলন নট ই ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ভেক্টর। এখানে লিখলে যায়, এখন তো আবার সেখানে লিখতেই হইতেছে। তো এপসিলন নট ই ভেক্টরের পরিবর্তে ডি ভেক্টর লিখলাম। তো ডেল ডট কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তো এখানে ডেল ডট আছে, এখানেও ডেল ডট আছে, মানে এখানে ডাইভারজেন্স প্রয়োগ করা হয়েছে, এখন ডাইভারজেন্স তুলে দিব, মানে ডেল ডট উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিব। তাহলে জে ভেক্টর প্রাইম ইজ ইকুয়াল টু কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। আর এই যে প্রাইম ভেক্টরটা মূলত কী ছিল, এই যে ম্যাক্সওয়েল যে এক্সট্রা মান নিয়ে আসছিল, যেটা হচ্ছে যে প্রাইম ভেক্টর, এই যে প্রাইম ভেক্টরের মানটাই তো হচ্ছে আমরা এখন পাইলাম, যে কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। এখন আমরা এখানে ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস এই যে প্রাইম ভেক্টরের মানটা বসাবো কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। তাহলে কি আসবে, ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস কার্লি ডি ভেক্টর বাই কার্লি টি। তো এটাই লিখবো যে ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস কার্লি ডি ভেক্টর ডিভাইডেড বাই কার্লি টি। মানে 8 নং সমীকরণে শুধুমাত্র যে প্রাইম ভেক্টরের মানটা এখানে বসায় দিলাম। আর এই যে মানটা পাইছি না, এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্রের পরিমার্জিত রূপ। আর এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কর্তৃক সম্পাদিত, বা ম্যাক্সওয়েল এই সমীকরণটা দেন। তো আমাদের অ্যাম্পিয়ার সূত্র কতটুকু পর্যন্ত ছিল, অ্যাম্পিয়ারের সূত্র ছিল 5 নং সমীকরণ পর্যন্তই যেটা। আর বিজ্ঞানী ম্যাক্সওয়েল কী করছে, এক্সট্রা এই মানটা নিয়ে আসছে, আর এই মানটা বের করছে, করে এখানে বসায় দিছে, আমাদের আনসার শেষ। তো এটি হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। তো এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ব্যবকলন সমীকরণগুলোর ভৌত তাৎপর্য বর্ণনা করো।
তো এটা অনেক সহজ। তো এখানে আমরা ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ প্রথমে লিখব, যে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু রো, ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, ডেল ক্রস সি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর বাই কার্লি টি, আর ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস কার্লি ডি ভেক্টর বাই কার্লি টি। তো এখানে আমরা অবশ্যই এদের পরিচয় জানি, যে ডি ভেক্টর সরণ ভেক্টর, চার্জ ঘনত্ব, চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, সরণ প্রবাহ ঘনত্ব, আর হচ্ছে এইচ ভেক্টর হচ্ছে তীব্রতা, চুম্বক ক্ষেত্রের তীব্রতা। তো এখানে ভৌত তাৎপর্য কী? এই যে ডি ভেক্টরটা আছে, এটা কি? তড়িৎ সরণ ভেক্টর। রো হচ্ছে মুক্ত চার্জ ঘনত্ব। আর এই সূত্রটা দ্বারা মূলত কি বোঝায়? প্রথমেই বলছিলাম যে গসের সূত্রের ফল গসের সূত্র থেকে এটা আসছে। তো এইটাই লিখে দিছি যে এই সূত্রটি হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্রে গসের সূত্রের ফল। তড়িৎ সরণ ভেক্টর ডি ভেক্টর ঋণাত্মক চার্জ হতে বের হয়ে ধনাত্মক চার্জে মিলিত হয়। তো এটা ভৌত তাৎপর্য প্রথম সমীকরণের। আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো বি ভেক্টর কি? চুম্বক আবেশ ভেক্টর। আর এটা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের জন্য গসের সূত্রের ফল, প্রথমে বলছিলাম। তো ডেল ডট বি ভেক্টরের যে ভৌত তাৎপর্য, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে গসের সূত্রের ফল। তো এটা আমরা আগেই বলে দিচ্ছি আসলে। আর এটা কি? এটা হচ্ছে ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর বাই কার্লি টি। তো ই ভেক্টর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বি ভেক্টর হচ্ছে চুম্বক ক্ষেত্র। আর এই দুইটা হচ্ছে কিসের জন্য? এটা হচ্ছে ফ্যারাডে এবং লেন্জের তড়িৎ চুম্বকীয় আবেশ সূত্রের সমন্বিত রূপ। ফ্যারাডে এবং লেন্জ যে সূত্র দেন, তাদের সমন্বিত করে যে আরেকটা সূত্র পাওয়া যায়, সেটাই হচ্ছে এটা। আর এই সমীকরণ থেকে আমরা চুম্বক ক্ষেত্রকে পরিবর্তন করে তড়িৎ ক্ষেত্রে নিয়ে যেতে পারি। এটার ভৌত তাৎপর্য এটাই, যে আমরা চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্রে সৃষ্টি করতে পারি, যে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করা সম্ভব। তো 4 নম্বর সমীকরণে ভৌত তাৎপর্য। তো এখানে আমরা পরিচয়গুলো দিয়ে দিব, যে এইচ ভেক্টর হচ্ছে চুম্বক ক্ষেত্র প্রাবল্য, ডি ভেক্টর তড়িৎ সরণ ভেক্টর, জে ভেক্টর তড়িৎ প্রবাহ ঘনত্ব। আর এই সমীকরণটি কি? অ্যাম্পিয়ারের সূত্রে পরিমার্জিত রূপ। এই যে আমরা মাত্র প্রতিপাদন করলাম না, যে অ্যাম্পিয়ার যে সূত্রটা দেন, সেই সূত্রে পরিমার্জিত রূপই হচ্ছে এই যে 4 নম্বর সমীকরণটা। আর যা বিজ্ঞানী ম্যাক্সওয়েল কি করে? পরিমার্জিত করে। আর এখানে আমরা কি পাইছি? একটা জে প্রাইম ভেক্টর পাইছি, আর একটা জে ভেক্টর পাইছি। তো সাধারণ তড়িৎ প্রবাহ ঘনত্ব হচ্ছে জে ভেক্টর, এবং তড়িৎ সরণ হচ্ছে ডি ভেক্টরের পরিবর্তন দ্বারা তড়িৎ পরিবাহকের বেলায় প্রথম রাশিটি জে এবং শূন্য মাধ্যমে দ্বিতীয় রাশিটি চুম্বক ক্ষেত্র তৈরির জন্য দায়ী। এটা হচ্ছে, আবার আমরা এভাবে বলতে পারি, যে আমরা যে 4 নম্বর সমীকরণটা পাইছিলাম আগের প্রশ্নের মধ্যে, সেখানে আমরা কি দেখছিলাম? ডেল ক্রস এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু, এই যে ভেক্টরটা ছিল আর সাথে অ্যাড করা হয়েছে যে প্রাইম ভেক্টর। আর যে প্রাইম ভেক্টরটা মূলত কি? এই যে তড়িৎ সরণ ভেক্টর না? যে প্রাইম ভেক্টরের মানটাই তো পাইছি কার্লি ডি ভেক্টর বাই কার্লি টি। তো এই ডি ভেক্টর মানে কি? ডি ভেক্টর মানে হচ্ছে তড়িৎ সরণ ভেক্টর। তো যখনই আমরা তড়িৎ সরণ ভেক্টর এই সাধারণ যে প্রবাহ ঘনত্বটা আছে সেটার সাথে যোগ করব, তখনই কি হবে? এই ডেল ক্রস এইচ ভেক্টরের মানটা পাওয়া যাবে, মানে আসল সঠিক মানটা পাওয়া যাবে। তো এখন আমরা আরেকটা নতুন প্রশ্ন সমাধান করব, যেটা হচ্ছে ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের সমাকলিত রূপ। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যে ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণের সমাকলিত রূপ ও ভাষাগত বর্ণনা অথবা ভৌত তাৎপর্য বর্ণনা করো। তো ম্যাক্সওয়েলের ক্ষেত্র সমীকরণগুলো মূলত সমাকলিত রূপ হতে এদের ভৌতিক তাৎপর্য উপলব্ধি করা যায়। তো ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণটা কি ছিল? যে ডেল ডট ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কি? রো। তো এই সমীকরণকে আমরা কি করব? উভয় পক্ষে আয়তনের উপর সমাকলন করব। আয়তনের উপর সমাকলন করা মানে হচ্ছে উভয় পক্ষে ইন্টিগ্রেশন অফ ভি ডিভি নিয়ে আসা। যখনই আমরা আয়তনের উপর বলবো, তখন ইন্টিগ্রেশন অফ ভি ডিভি নিয়ে আসবো। যখনই আমরা বলবো যে ক্ষেত্র সমাকলন করব, তখন উভয় পক্ষে ইন্টিগ্রেশন অফ এস ডিএস নিয়ে আসবো। তো এখানে যেহেতু বলছি যে সমীকরণটি যে কোনো আয়তন ভি এর উপর সমাকলন করব, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, এই যে ডেল ডট ডি ভেক্টরের এখানে ভি ডিভি আসবে, এখানেও ভি ডিভি আসবে। এই যে ডেল ডট ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, ইন্টিগ্রেশন অফ ভি ডিভি উভয় পক্ষে নিয়ে আসলাম। তো এখন এই যে এই সমীকরণটাকে গসের তত্ত্ব প্রয়োগ করব। গসের তত্ত্ব যখন প্রয়োগ করব, তখন কি হবে? যেহেতু এখানে এই অংশটুকুকে আমরা গসের সূত্র প্রয়োগ করব, ডেল ডট ডি ভেক্টর ডিভি। বাম পক্ষটাকে গসের সূত্র প্রয়োগ করব। তো এখানে আমি আলাদাভাবে দেখাই দিই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে, এখানে ভালোভাবে বোঝা যাবে না। তো আমরা এই যে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা কিভাবে আসছে সেটাই শুধু দেখাবো, আর লেখাগুলো তো এখানে লেখাই আছে। তো ইন্টিগ্রেশন অফ ভি ডেল ডট ডি ভেক্টর ডিভি ইজ ইকুয়াল টু ভি রো ডিভি। তো এখানে এই মানটা, এটার পরিবর্তন করব না, শুধুমাত্র এই অংশটুকুর পরিবর্তন করব। হ্যাঁ, তো ভি ডেল ডট ডি ভেক্টর ডিভি, এটার মানটা আমরা কি করব? সারফেসে নিয়ে যাব। তো আমরা জানি যে আয়তন থেকে সারফেসে নিয়ে গেলে কার সূত্র ব্যবহার করা হয়? গসের সূত্র। ভি থেকে এসে
বা এস থেকে ভি এ নিয়ে আসলে গসের সূত্র প্রয়োগ করতে হয়। তো গসের সূত্র কি বলে, যখন আমরা এস থেকে ডিভিতে আসব তখন এক্সট্রা ডেল ডট দিতে হয়, আর যখন ডিভি থেকে ডিএসে যাব এই এক্সট্রা ডেল ডটটা উঠে যায়। তাহলে এই যে এক্সট্রা ডেল ডটটা কী হবে, উঠে যাবে। আর এই যে এখানে ভি হয়ে যাবে, সারফেসে গেলে এস, ডেল ডট উঠে যাবে, শুধু ডি ভেক্টর থাকবে। এখানে কি ডিভি থাকবে, যেহেতু আমরা সারফেসে নিয়ে আসছি এই ডিভিটা ডিএস হয়ে যাবে, এটুকুই পরিবর্তন। তো ডি ডিএস। তো এই যে এখানে আমরা এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি যে ডি ভেক্টর ডট ডিএস ভেক্টর, সারফেসে নিয়ে যাব। আর এটা কিসের তত্ত্ব প্রয়োগ করলাম, গসের তত্ত্ব প্রয়োগ করলাম। তো এটাই লিখলাম যে এস ডি ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটার পরিবর্তে, আর এটা ঠিক থাকবে। এখন আমরা এই অংশটুকুর মানটা লিখব। এই অংশটুকুর মানটা কীভাবে আসছিল, আমরা আগেও নোটে লিখে দিয়েছিলাম যে আমরা জানি যে চার্জ ঘনত্ব ইজ ইকুয়াল টু একক আয়তনের মধ্য দিয়ে কতটুকু চার্জ পরিবাহিত হয় সেটাই নির্দেশ করে। তো রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ হচ্ছে চার্জ আর ভি হচ্ছে আয়তন। তো রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি হলে এই ভিটাকে কী লিখতে পারি, ভিটা হচ্ছে যখন আমরা ক্ষুদ্র একটা অংশ বা আয়তন নিব ডিভি, এই ডিভিকে ইন্টিগ্রেশন করব, মানে সম্পূর্ণ আয়তন পাওয়া যাবে ভি। তো ইন্টিগ্রেশন অফ ডিভি যে কথা, শুধু ভি একই কথা। তো এখানে রো ইজ ইকুয়াল টু কিউ বা ইন্টিগ্রেশন অফ ডিভি। তো সুতরাং কিউ ইজ ইকুয়াল টু আর যদি গুণ করি রো ডিভি, আর রোটা হচ্ছে কি কনস্ট্যান্ট মান, এইখানে থাকা যে কথা, ইন্টিগ্রেশনের ভিতরে থাকা একই কথা। তো আগে আমরা বলছি যে কিউ ইজ ইকুয়াল টু তাহলে কী হবে, ইন্টিগ্রেশন অফ রো ডিভি। তো এই কিউ এর পরিবর্তে আমরা এখানে আমাদের আছে হচ্ছে রো ডিভি, তাহলে রো ডিভির পরিবর্তে কিউ লিখতে পারি। তো ইন্টিগ্রেশন অফ এস ডি ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু কি, রো কিউ। আর এটি হচ্ছে ম্যাক্সওয়েলের কি সমাকলিত রূপ। তো এখন আমরা এটার ভৌত তাৎপর্য বলবো যে একটি পৃষ্ঠতল কর্তৃক সীমিত আয়তনে মোট তড়িৎ সরণ ওই আয়তনে নির্চার্জের সমান। এখান থেকে আমরা কি দেখতেছি, এই ডি ভেক্টর মূলত কি তড়িৎ সরণ না, আর এই ক্ষেত্র, এই একটা ক্ষেত্রের ভিতরে কতটুকু তড়িৎ সরণ হয় তা মূলত কার সমান, এই ক্ষেত্রের ভিতর দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে, কিউ নেট চার্জ মানে মোট চার্জের সমান। একটি পৃষ্ঠতল, এখানে ডিএস এস মানেই হচ্ছে ক্ষেত্র বোঝায়, মানে পৃষ্ঠ বোঝায়। পৃষ্ঠের তলের মধ্যে সীমিত আয়তনের মধ্যে কতটুকু তড়িৎ সরণ, এই যে তড়িৎ সরণ আছে ওই আয়তনের কি নেট চার্জ কিউ এর সমান, এই যে নেট চার্জের সমান। তো এটা থেকে, এই সমীকরণ থেকে এটার মানটা আমরা বলে দিতে পারবো ভৌত তাৎপর্যটা। তো এখন আমরা দ্বিতীয় সমীকরণে চলে যাই। দ্বিতীয় সমীকরণটা কি বলে, তো আমরা জানি যে দ্বিতীয় সমীকরণটা বা ব্যবকলিত রূপ, দ্বিতীয় যে ম্যাক্সওয়েলের সমীকরণে ব্যবকলিত রূপ ছিল সেটা হচ্ছে ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো যে কোনো আয়তনে বি এর উপর সমাকলন করে পাই। তো উভয় পক্ষে কী করব, ডেল ইন্টিগ্রেশন অফ ভিডিভি নিয়ে আসবো। তো আগেরটার মতোই ইন্টিগ্রেশন অফ ভিডিভি, ইন্টিগ্রেশন অফ ভিডিভি, জিরোর সাথে যখন আমরা ইন্টিগ্রেশন অফ ভিডিভি নিয়ে আসবো তখন তো জিরোই হবে, আর এই সাইড ইন্টিগ্রেশন অফ ভিডিভি। তো এই যে বাম সাইডটাকে কি করব, আমরা গসের সূত্র প্রয়োগ করব। গসের সূত্রের মধ্যে কি করব, গসের সূত্রে হচ্ছে এখানে আয়তন আছে, আমরা সারফেস এসে নিয়ে যাব। আয়তন থেকে সারফেসে নিয়ে যাওয়ার মানে কি, এক্সট্রা ডেল ডটটা উঠে যাবে আর ডিভিটা ডিএস হয়ে যাবে, এটুকুই পরিবর্তন। তো এক্সট্রা ডেল ডট উঠে গেল, বি ভেক্টর রইল, আর ডিভির পরিবর্তে ডিএস, আর এখানে তো 0 0ই। আর এটি হচ্ছে ম্যাক্সওয়েলের দ্বিতীয় সমীকরণের সমাকলিত রূপ। আর এর ভৌত তাৎপর্য কি, এই যে এখানে দেখলেই বোঝা যায় যে এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, একটা পৃষ্ঠতলের মধ্য দিয়ে কতটুকু চৌম্বক ফ্লাক্স হয় সেটা হচ্ছে যে কোনো আবদ্ধ পৃষ্ঠতল হতে বহির্গামী মোট চৌম্বক ফ্লাক্স কী হয়, শূন্য হয়ে যায়, যে 0 হয়ে গেছে। তার মানে এটার আনসারটা কি, কোনো আবদ্ধ পৃষ্ঠতল হতে বহির্গামী মোট চৌম্বক ফ্লাক্স 0। আর তৃতীয় সমীকরণটা থেকে আমরা বের করতে পারি সেম এটার মতোই। এখানে আমরা যখন আমরা ডেল ডট দেখব তখন আয়তনে বা আয়তন সমাকলন করব, আর যখন ডেল ক্রস দেখব তখন কি পৃষ্ঠ সমাকলন করব উভয় পক্ষে। তো এখানে আমরা দেখব যে ডেল ক্রস ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস কার্লি ভি ভেক্টর বাই কার্লি টি। এই যে ডেল ক্রস দেখতেছি না, তার মানে উভয় পক্ষে সারফেস ইন্টিগ্রাল করব। প্রথম দুইটা সমীকরণের ক্ষেত্রে কি করলাম, আয়তন ইন্টিগ্রাল করলাম উভয় পক্ষে। এই যে এখানেও আয়তন ইন্টিগ্রাল, এই যে এখানে উভয় পক্ষে আয়তন ইন্টিগ্রাল কেন করছি, কারণ এখানে ডেল ডট ছিল, দ্বিতীয় সমীকরণেও ডেল ডট ছিল, এই জন্য উভয় পক্ষে আয়তন ইন্টিগ্রাল করছি। আর তৃতীয় সমীকরণের ক্ষেত্রে দেখা যায় যে ডেল ক্রস আছে, ক্রস যখন থাকবে তখন কি করব, সারফেস ইন্টিগ্রাল করব উভয় পক্ষে, মানে এস ইন্টিগ্রেশন অফ এস ডিএস করব। তো কোনো পৃষ্ঠতল এসের উপর সমীকরণটি সমাকলন করব, তো সারফেস ইন্টিগ্রাল ডিএস, সারফেস ইন্টিগ্রাল ডিএস। এখন কাজ কি, এই বাম পক্ষটাকে কি করব, সারফেস থেকে লাইনে নিয়ে যাব, আর ডান পক্ষটা ঠিক থাকবে। তো
আমরা ভিডিও শুরুতে যখন শুরু করছিলাম তখন কি বলছিলাম, সারফেস থেকে যখন লাইনে যাব তখন কি করতে হবে, স্ট্রোকের সূত্র অ্যাপ্লাই করতে হবে। স্ট্রোক কারে নিয়ে কাজ করে, সারফেস আর লাইন নিয়ে কাজ করে। তো স্ট্রোকের সূত্র প্রয়োগ করে বাম পাশে তল সমাকলনকে পথ সমাকলনে রূপান্তর করব। তল সমাকলনকে যদি পথ সমাকলনে রূপান্তর করি, এক্সট্রা ডেল ক্রসটা উঠে যাবে আর এই ডিএসটা ডিএল হয়ে যাবে। আর যদি লাইন থেকে আবার উল্টাটা করি, সারফেসে আনি, তো তাহলে এক্সট্রা ডেল ক্রসটা আসবে আর ডিএল হয়ে যাবে ডিএস। এটা মনে রাখবো অবশ্যই। তো এখানে কি ঘটবে, এখানে হচ্ছে ডেল ক্রসটা উঠে যাবে, ডিএসের পরিবর্তে ডিএল চলে আসবে। তো এই যে ডেল ক্রসটা উঠে গেল, ই ভেক্টর থাকলো আর এখানে ডিএসটা ডিএল হয়ে গেল। আর এটা তো ঠিক থাকলো, এই যে এটা ঠিক রাখলো। তো এটাই হচ্ছে আমাদের এই যে ই ভেক্টর ডট ডিএল ভেক্টর, এটা পাইছি না, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তৃতীয় ক্ষেত্র সমীকরণের সমাকলিত রূপ। তো এই তৃতীয় ক্ষেত্র সমীকরণের ভৌত তাৎপর্য কী আমরা এখান থেকে দেখতে পারি। এটা হচ্ছে লাইন, তার মানে কোনো সংবৃত্ত পথ, লাইন মানে একটা পথ বোঝায়। মোট তড়িৎচালক বল, এই যে ই ভেক্টর হচ্ছে তড়িৎচালক বল। একটা লাইনের মধ্য দিয়ে যে মোট কতটুকু, একটা লাইন ধরলাম, এটা এই লাইনের ই ভেক্টর দ্বারা বোঝায় তড়িৎচালক বল। হ্যাঁ, তো একটা লাইনের মধ্যে কতটুকু তড়িৎচালক বল, ওই পথ কর্তৃক আবদ্ধ পৃষ্ঠতল অতিক্রমকারী চৌম্বক সরণের সময় এই যে চুম্বক ক্ষেত্র বা চুম্বক সরণ, এই যে সময় সাপেক্ষে যে ব্যবকলনটা আসে না, কার্লি বাই কার্লি টি মানে কি, ব্যবকলন। কার ব্যবকলন, এই ভি ভেক্টরের ব্যবকলন। ভি ভেক্টর মানে কি, এখানে ভি ভেক্টর মানে হচ্ছে চুম্বক সরণের সময় সাপেক্ষ ব্যবকলনের সমান। তো আর এই চুম্বক ক্ষেত্রের যে সময় সাপেক্ষ ব্যবকলনটা হয়েছে কোথায় হয়েছে, সারফেসে হয়েছে না। সারফেস মানে কি, পৃষ্ঠতলে হয়েছে না, সারফেসের বাংলায় তো পৃষ্ঠতল। তো পৃষ্ঠতল অতিক্রমকারী চৌম্বক সরণের সময় সাপেক্ষ ব্যবকলনের সমান। আমরা এটা দেখে কি করব, ভৌত তাৎপর্যটা মনে রাখব। তো এখন আমরা চতুর্থ সমীকরণে চলে যাই। চতুর্থ সমীকরণটা কি, আমাদের যে আমরা জানি যে ডেল ক্রস এইচ ভেক্টর কি, জে ভেক্টর প্লাস কার্লি টি ভেক্টর বাই কার্লি টি, এটা হচ্ছে ব্যবকলিত রূপ। তো এখানে আমরা কি করব, যে ডেল ক্রস দেখতেছি না, যখনই ডেল ক্রস দেখব তখন উভয় পক্ষে কী করব, সারফেস ইন্টিগ্রাল করব। তো সারফেস ইন্টিগ্রাল কি, ইন্টিগ্রেশন অফ এস ডিএস। তো ডেল ক্রস এইচ ভেক্টর ইন্টিগ্রেশন অফ এস ডিএস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএস ডিএস। তো ডেল ক্রস এইচ ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু জে ভেক্টর প্লাস কার্লি ডি ভেক্টর বাই কার্লি টি, মানে এখানে উভয় পক্ষে এস ডিএস নিয়ে আসছি, এস ডিএস। তো এর বাম পক্ষে কি কোন সূত্র প্রয়োগ করব, যখন সারফেস থেকে লাইনে যাব, ডেল ক্রস করা মানে কি, লাইন সারফেস এরা ক্রসে কাজ করে, ক্রস থাকলে। তো এই যেহেতু সারফেসে আছে, বাম পক্ষকে ক্রস যেহেতু আছে, সেহেতু লাইনে নিয়ে যেতে হবে। লাইনের কাজ কি, ডেল ক্রসটা উঠে যাবে, এই ডিএসটা ডিএল হয়ে যাবে। তো এই এইচ ভেক্টর ডিএল ভেক্টর ইজ ইকুয়াল, আর এটা তো ঠিকই থাকবে। তো ঠিক থাকলো। আর এটি হচ্ছে ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ। আর এটা দ্বারা কি বোঝায়, ভৌত তাৎপর্যটা। তো এই সমীকরণটা আমরা যদি ওই সাইডে একটু লিখে নিই তাহলে বেশি সুবিধা হবে বুঝাইতে। তো এখানে ভৌত তাৎপর্যটা দেখি। যে কোনো সংবৃত্ত পথের মোট তড়িৎচালক বল, এই যে এই এইচ ভেক্টর দ্বারা বোঝায় যে তড়িৎচালক বল, এইচ ভেক্টর ই ভেক্টর বি ভেক্টর, এটা তড়িৎচালক বল। তো তড়িৎচালক বল ওই পথ কর্তৃক সীমিত পৃষ্ঠতল অতিক্রমকারী পরিবহন প্রবাহ এবং তড়িৎ সরণের সময় সাপেক্ষ। এই যে ভেক্টর হচ্ছে পরিবহন প্রবাহ, আর এই ডি ভেক্টর হচ্ছে তড়িৎ সরণের ব্যবকলিত রূপ, সময় সাপেক্ষে ব্যবকলিত রূপ। তাদের যে যোগফল আছে, এই যোগফলটা কোথায় হয়েছে, কোনো ক্ষেত্র বা পৃষ্ঠতলের মধ্যে হয়েছে, তাদের সমান। তাহলে আমরা কি বলতে পারি, এই অংশটুকু মানে হচ্ছে সংবৃত্ত পথের মোট তড়িৎচালক বল কার সমান, এই যে পৃষ্ঠতল অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র বা পরিবহন প্রবাহ এবং তড়িৎ সরণের সময় সাপেক্ষ ব্যবকলনের সমষ্টির সমান, এই যে সমষ্টির সমান। আশা করি আমরা এই প্রশ্নের আনসারটা বুঝতে পারছি।